হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আমি তোমাদের বাংলার শিক্ষক। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণীর গল্প টিকিটের অ্যালবাম। এই টিকিটের অ্যালবাম কে লিখেছে? লিখেছে সুন্দর রামাস্বামী। তাহলে আমরা এই টিকিটের অ্যালবাম গল্প পড়ার আগে এই সুন্দর রামস্বামীর সম্পর্কে আলোচনা করব, আর গল্পের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব এবং গল্প লাইন বাই লাইন তোমাদের বুঝিয়ে পড়াবো। তাহলে চলো আমাদের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। প্রতিদিনই তোমাদের আমরা একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বই। এটা হলো তোমাদের পাঠ্য বই সাহিত্য মেলা। আর আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে, দেখতে পাচ্ছ হাইলাইট করা আছে, টিকিটের অ্যালবাম সুন্দর রামস্বামী। তো প্রত্যেক দিনই আমরা গল্প কবিতা পড়ার আগে কবি সম্পর্কে আলোচনা করি, আজকেও তাই। চলো দেখা যাক কবি সম্পর্কে আলোচনা। সুন্দর রামস্বামী 1931 থেকে 2005 ছিলেন স্বাধীনতা উত্তর তামিল সাহিত্যের একজন বিশিষ্ট কবি, উপন্যাসিক, অনুবাদক এবং সাহিত্য সমালোচক, যিনি পাশু ভায়া ছদ্মনামে কবিতা লিখতেন। তাহলে সুন্দর রামস্বামীর ছদ্মনাম কি ছিল? পাশু ভায়া। এবং তামিল কবিতায় আধুনিকতার পথিকৃৎ হিসাবে পরিচিত। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে যে যে ও উরু পুরু পুলিয়ামার্থিন কথায় উপন্যাস, যা তামিল সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়। উপন্যাসিক ও কবি পাশু ভায়া ছদ্মনামে তিনি কবিতা লিখতেন এবং তামিল কবিতায় আধুনিকতার পথিকৃৎ হিসাবে তার অবদান ছিল উল্লেখযোগ্য। উল্লেখযোগ্য রচনা: উরু পুলিয়ামার্থিন কথায় একটি তেঁতুল গাছের গল্প এবং যে যে শিলাকুড়ি পপুগল যে যে এর স্মৃতিচিহ্ন তার উল্লেখযোগ্য উপন্যাস, যা তামিল সাহিত্যে নতুন ধারা সৃষ্টি করে। অনুবাদ ও সমালোচনা: তিনি তামিল সাহিত্যের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজকে তামিল ভাষায় অনুবাদ করেছেন এবং সাহিত্য সমালোচনায় ও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি ছিলেন স্বাধীনতা উত্তর তামিল সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার লেখা আধুনিক তামিল সাহিত্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে সাহায্য করেছিল। তাহলে সুন্দর রামস্বামী তিনি ছিলেন একজন প্রকৃত তামিল ভাষার লেখক। তার এই তামিল ভাষার গল্পটাকে আমাদের বাংলা ভাষায় বঙ্গানুবাদ করা হয়েছে। তো কে করেছে এটা পরে জানবো। চলো, দলিত সাহিত্য নিয়ে তার কাজ ভারতীয় সমাজে বর্ণভিত্তিক নিপীড়নের অভিজ্ঞতা তুলে ধরে। তিনি সুরা নামেও পরিচিত ছিলেন। তার কাজ ইংরেজিতে ও অনুদিত হয়েছিল। বলছে তার কাজ ইংরেজিতেও অনুদিত হয়েছিল। গল্পের মূল বিষয়বস্তু। তাহলে আমরা এখন আলোচনা করব গল্পের মূল বিষয়বস্তু। স্মৃতিচারণ: একটি টিকিটের অ্যালবামকে ঘিরে গল্পের চরিত্ররা তাদের পুরনো স্মৃতি রোমন্থন করে। জীবন ও সম্পর্কের বিশ্লেষণ: গল্পে মানুষের জীবনযাত্রা, পরিবার ও সম্পর্কের টানাপোড়েন এবং একাকিত্বের মতো বিষয়গুলি ফুটিয়ে তোলা হয়েছে। আর কি বলেছে? শৈশবের অনুভূতি: একটি শিশুর চোখে দেখা জগৎ, তার অনুভূতি এবং জীবন সম্পর্কে এই গল্পে প্রাথমিক ধারণা
অন্যতম বিষয়। আর কি বলছে, মানুষের জীবনের জটিলতা, জীবনের বিভিন্ন সমস্যা, সংকট এবং আনন্দ বেদনার এক সম্মিলিত চিত্র এই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তাহলে চলো আমরা সরাসরি চলে যাই টিকিটের অ্যালবাম গল্পে। টিকিটের অ্যালবাম গল্প কার লেখা? সুন্দর রামস্বামী। সুন্দর রামস্বামীকে তোমরা আগেই জেনেছো, তিনি একজন তামিল লেখক। তিনি তামিল ভাষায় বেশিরভাগ কবিতা, উপন্যাস, বিভিন্ন সব গল্প লিখে গেছেন। রাজাপ্পা খেয়াল করলো হঠাৎ যেন ওর জনপ্রিয়তা কমে গেছে। গত 3 দিন ধরে সবাই নাগরাজনের চারপাশে ভিড় জমাচ্ছে। তাহলে রাজাপ্পা কেন মনে করলো তার জনপ্রিয়তা কমে গেছে? কারণ গত 3-4 দিন ধরে সবাই, মানে সব বন্ধু বান্ধব সবাই নাগরাজনের কাছে ভিড় জমাচ্ছে। রাজাপ্পা সবাইকে বোঝাবার চেষ্টা করলো যে নাগরাজন বড্ড দাম্ভিক। এই দাম্ভিক মানে কি? দাম্ভিক মানে যে নিজেকে একটু গর্বিত বোধ করে। কিন্তু কেউ ওর কথায় কান দিল না, কারণ নাগরাজনের কাকা সিঙ্গাপুর থেকে টিকিটের যে অ্যালবামটা পাঠিয়েছে সেটা সে সবাইকে দেখতে দিত। তাহলে এই গল্পটা মূল বিষয় হচ্ছে একটা টিকিটের অ্যালবামকে ঘিরে। তাহলে নাগরাজনের টিকিটের অ্যালবামটা কে পাঠিয়েছিল? নাগরাজনের কাকা। কোথা থেকে পাঠিয়েছিল? সিঙ্গাপুর থেকে পাঠিয়েছিল। ছেলেরা নাগরাজনের চারপাশে জড়ো হয়ে অ্যালবামটা চোখ দিয়ে গিলে খেত। এই চোখ দিয়ে গিলে খাওয়া কথার অর্থটা কি? চোখ দিয়ে গিলে খাওয়ার অর্থ হচ্ছে যে কিছু জিনিসকে খুব আকর্ষণের সঙ্গে দেখা। এই আকর্ষণের সঙ্গে দেখা বা মন ভরে দেখাকে চোখ দিয়ে গিলে খাওয়া বলা হচ্ছে। যতক্ষণ না সকালের ক্লাসের জন্য স্কুলের ঘন্টা বাজতো, দুপুরে খাবারের ঘন্টা পড়লেই আবার সবাই ওর চারপাশে ঘোরাঘুরি করত। বলছে কতক্ষণ ছেলেরা ওর চারপাশে ঘোরাঘুরি করতো? যতক্ষণ না সকালের ক্লাস আরম্ভ হবার ঘন্টা পড়তো। আবার যখন টিফিনের ঘন্টা পড়ে যেত সব ছেলেরা তার কাছে গিয়ে কি করত? জমায়েত করত। কেন জমায়েত করত? কারণ নাগরাজন মানে সহজ সরল ভাবে তার কাকার পাঠানো টিকিটের অ্যালবামটা সবাইকে দেখতে দিত মন ভরে। আর সন্ধেবেলায় ওর বাড়ি ধাওয়া করত। সন্ধ্যা হলেই সব ছাত্রছাত্রীরা বা বন্ধু বান্ধবরা ওর বাড়িতে গিয়ে ধাওয়া হতো। নাগরাজন একটু অধৈর্য না হয়ে ওদের সবাইকে অ্যালবামটা দেখাতো। ও কেবল একটা শর্ত করেছিল, কেউ অ্যালবামটা ধরবে না। তাহলে নাগরাজনের অ্যালবাম দেখার শর্ত কি ছিল? যে কেউ অ্যালবামটাকে হাতে ধরবে না, কিন্তু যতক্ষণ পারে তারা মন ভরে দেখতে পারত। ও নিজের কোলে অ্যালবামটা রেখে পাতাগুলো উল্টাতো আর সবাই প্রাণ ভরে দেখত। মেয়েদেরও অ্যালবামটা দেখবার ইচ্ছা হতো। তাদের মধ্যে সবচেয়ে ডান পিঠে পার্বতী। তাহলে মেয়েদের মধ্যে সবচেয়ে ডান পিঠে কে? পার্বতী। সে নাগরাজনের কাছে আসতো, মেয়েদের নাম করে অ্যালবামটা চাইতো। কি বলতো? নাগরাজন মলাট লাগিয়ে অ্যালবামটা তাকে দিত। সব মেয়েদের দেখা হয়ে গেলে সন্ধ্যেবেলা অ্যালবামটা তাকে ফিরিয়ে দেওয়া হতো। মেয়েদের পক্ষ থেকে পার্বতী নাগরাজনের কাছে এসে অ্যালবামটা নিয়ে যেত। তার আগে নাগরাজন কি করতো? অ্যালবামটার উপর মলাট লাগিয়ে দিত এবং মেয়েদের দেখা হয়ে যাবার পর তারা সন্ধ্যেবেলায় আবার নাগরাজনকে অ্যালবামটা ফিরিয়ে দিত। কেউ রাজাপ্পার অ্যালবামের কথা উল্লেখও করতো না। তাহলে এখনো পর্যন্ত ছাত্রছাত্রীরা তোমরা কটা চরিত্র পেলে এখানে? রাজাপ্পা,
নাগরাজন, পার্বতী। এখনো পর্যন্ত তোমরা এই গল্পে মুখ্য চরিত্র হিসাবে তিনজনের নাম পেলে, আরো চরিত্র পাবে। আস্তে আস্তে গল্প পড়তে পড়তে আমি তোমাদের চরিত্রগুলো বলবো। তোমাদের পরীক্ষার প্রশ্নে আসতে পারে যে টিকিটের অ্যালবাম গল্পে মোট কতজন চরিত্র ছিল। তাহলে আমরা পুরো চরিত্রের বিষয়টা মনে রাখবে। এখনো পর্যন্ত তোমরা তিনটে পেলে, এরপরে আরো পাবে। আস্তে আস্তে আমি উল্লেখ করে তোমাদের বলে দেবো, কিন্তু ভিডিওর শেষে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে মোট চরিত্র কতজন। বা তাকে পাত্তাও দিত না। একসময় রাজাপ্পার অ্যালবাম খুব বিখ্যাত ছিল। রাজাপ্পা খুব কষ্ট করে টিকিট জোগাড় করত, যেমন করে মৌমাছিরা মধু সংগ্রহ করে। তাহলে তোমাদের কাছে প্রশ্ন আসতেই পারে, রাজাপ্পা কিভাবে টিকিটের অ্যালবামের জন্য টিকিট সংগ্রহ করত? যেভাবে, উত্তর তোমাদের হবে যেভাবে মৌমাছিরা মধু সংগ্রহ করত, সেইভাবেই রাজাপ্পা খুব কষ্ট করে টিকিটের অ্যালবামের জন্য টিকিট সংগ্রহ করত। এটাই যেন ছিল ওর জীবন। এটাই যেন ছিল ওর জীবন। যদি প্রশ্ন আসে, এটাই বলতে কোনটাকে বোঝানো হয়েছে? এটাই বলতে রাজাপ্পার অ্যালবামটার কথা বোঝানো হয়েছে। সে ভোরবেলায় অন্যান্য টিকিট সংগ্রাহকদের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়তো। একটা রাশিয়ার টিকিটের সঙ্গে দুটো পাকিস্তানি টিকিটের বিনিময় করত। তাহলে যদি প্রশ্ন আসে একটা রাশিয়ার টিকিটের সঙ্গে কোন দেশের টিকিটের বিনিময় হতো এবং কতকগুলো, তাহলে পাকিস্তানের টিকিটের বিনিময় হতো দুটো পাকিস্তানের টিকিট সমান একটা রাশিয়ার টিকিট। বিকেলবেলা স্কুলের সব বই এক কোণে ধূপ করে রেখে হাফ প্যান্টের পকেটে জল খাবার ঢুকিয়ে চো চো করে এক কাপ কফি গিলে আবার বেরিয়ে পড়তো। 4 মাইল দূরে একটা ছেলের কাছে একটা কানাডার টিকিট আছে। ওর অ্যালবামটা ছিল ক্লাসের সবচেয়ে বড়। তাহলে ক্লাসের সবচেয়ে বড় অ্যালবামটি কার? রাজাপ্পার। রাজস্ব বিভাগের এক অফিসারের ছেলে ওটা 25 টাকা দিয়ে কিনতে চেয়েছিল। কে? রাজাপ্পার অ্যালবাম কে কিনতে চেয়েছিল? রাজস্ব বিভাগের একটা অফিসারের ছেলে। কত টাকা দাম দিয়েছিল? 25 টাকা। তার উত্তরে রাজাপ্পা কি বলেছিল? কি সাহস! রাজাপ্পা সমুচিত জবাব দিল, তুই কি তোর বাচ্চা ভাইটাকে আমার কাছে 30 টাকায় বিক্রি করবি? ছেলেরা জবাবটার তারিফ করলো, কিন্তু এখন কেউ আর ওর অ্যালবামের দিকে তাকায় না। আরো কি সব বলতো। নাগরাজনের অ্যালবামের কাছে পিঠে আসার যোগ্যতাও নাকি ওর অ্যালবামের নেই। আগে রাজাপ্পার অ্যালবামটা মানে স্কুলের মধ্যে সেরা ছিল, তখন রাজাপ্পার কাছে সবাই ভিড় জমাতো। এখন যখন রাজাপ্পার থেকে নাগরাজনের অ্যালবামটা সুন্দর হয়ে গেল, তখন রাজাপ্পাকে সবাই উল্টো পাল্টা বলতে লাগলো। রাজাপ্পা নাগরাজনের অ্যালবামটা তাকিয়ে দেখতেও রাজি নয়। অন্য ছেলেরা যখন ঘিরে ধরে নাগরাজনের অ্যালবামটা দেখতো, রাজাপ্পা ওর মুখ ফিরিয়ে নিত। অবশ্য চোরা দৃষ্টিতে অ্যালবামটা দেখতো সত্যি। এই চোরা দৃষ্টি বলতে কি বোঝানো হয়েছে? চোরা দৃষ্টি বলতে আমরা যেটাকে বলি আর চোখে তাকাতো। অপরূপ সুন্দর ওটা। হয়তো রাজাপ্পার যেসব টিকিট ছিল সেসব ওটাই ছিল না, হয়তো অত বেশি টিকিটও ছিল না, কিন্তু ওটা ছিল একেবারে অদ্বিতীয়। অদ্বিতীয় মানে কি? যার কোনো তুলনা নেই। কোনো স্থানীয় দোকানে অমন অ্যালবাম পাওয়া যায় না। নাগরাজনের কাকা অ্যালবামের প্রথম পাতায় মোটা মোটা অক্ষরে ভাইপোর নাম লিখে দিয়েছিলেন, এস নাগরাজন। এর নিচে লেখা ছিল, কি লেখা ছিল? এই অ্যালবামটা চুরি করতে চেষ্টা করছো যে নির্লজ্জ হতভাগা, তাকে বলছি
উপরে আমার নামটা দেখছো, এটা আমার অ্যালবাম, এটা আমার, এবং যতদিন ঘাসের রং সবুজ আর পদ্ম ফুল লাল, সূর্য পূর্বে উঠবে আর পশ্চিমে অস্ত যাবে, একমাত্র আমারই থাকবে। তাহলে ছাত্রছাত্রীরা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নাগরাজনের অ্যালবামের প্রথম পাতায় কি লেখা ছিল। তার উত্তর তোমাদের একটু আগেই বললাম। তোমরা যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করো, আমি উত্তর দিয়ে দেবো। ছেলেরা এই লাইন কটা তাদের অ্যালবামে টুকে নিল, মেয়েরাও তাদের বই আর খাতায়। রাজাপ্পা রেগে গিয়ে বলল, তোরা এমন নকল নবিশ হয়েছিস কেন রে? নকল নবিশ মানে কি? নকল নবিশ মানে হচ্ছে যারা অন্যের লেখাকে নকল করে তুলে নেয়, তাদেরকে বলা হয় নকল নবিশ। ছেলেরা ওর দিকে কটকট করে তাকালো। কৃষ্ণান সমুচিত জবাব দিল, কেটে পড় হিংসুটে পোকা। তাহলে আগে কটা চরিত্র বলেছিলাম? তিনটে, এখন আরেকটা যুক্ত হলো, কে? কৃষ্ণান। তাহলে কটা হলো এখন পর্যন্ত? চারটে। তাহলে তোমাদের এটা প্রশ্ন আসতে পারে ছাত্রছাত্রীরা, কেটে পড় হিংসুটে পোকা কে কাকে কেন বলেছিল? এর উত্তর তোমরা অবশ্যই বুঝতে পারছো, তাও আমি বলে দিচ্ছি যে সুন্দর রামস্বামীর লেখা গল্প টিকিটের অ্যালবামে এই উক্তিটি করেছিল কৃষ্ণান রাজাপ্পার উদ্দেশ্যে। কারণ রাজাপ্পা যখন বলেছিল যে তোরা এমন নকল নবিশ হয়েছিস কেন যে পরের অ্যালবামের লেখাগুলো নিজেদের খাতায় তুলবি, তাই কৃষ্ণান এই উত্তরটা রাজাপ্পাকে উদ্দেশ্য করে বলেছিল। হিংসুটে আমি, আমি কেন হিংসুটে হব? রাজাপ্পা প্রশ্ন করছে, আমি কেন হিংসুটে হব? আমার অ্যালবামটা অনেক বড় নয় নয় তোর ওর মতো টিকিট নেই, ইন্দোনেশীয় সুন্দরীটাকে দেখ, তুলে ধর, আলোতে দেখ। বলছে তোর ওর মতো সুন্দর টিকিট নেই, ইন্দোনেশিয়ার সুন্দরীকে দেখছে সেই টিকিটে। বলছে তুলে ধরে আলোতে দেখ কত সুন্দরী, সেটাই বলতে চাইছে আর কি। আমার যা টিকিট আছে ওর নেই, ফু, একটা দেখা যেটা ওর নেই। 10 টাকা বাজি ধর, তোরা আমাকে একটা দেখা যা আমার নেই। এই যা আমার নেই এই কথাটি কে বলেছে? রাজাপ্পা বলেছে। কাকে বলেছে? কৃষ্ণানের সঙ্গে তখন কথা ছিল, মানে কৃষ্ণানকে বলেছে। কৃষ্ণান ঠাট্টা করে বলল, তোর অ্যালবামটা ডাস্টবিনে রাখার যোগ্য। সঙ্গে ছেলেরা চেঁচাতে লাগলো, বাজে অ্যালবাম, বাজে অ্যালবাম। রাজাপ্পা বুঝতে পারলো এদের সঙ্গে তর্ক করে লাভ নেই। কতদিন ধরে ও এত টিকিট সংগ্রহ করেছে একটা একটা করে, আর হঠাৎ একদিন পিয়ন নাগরাজন সিঙ্গাপুরের অ্যালবামটা নিয়ে এলো, আর অমনি নাগরাজনের মহামান্য লোক হয়ে গেল। ছেলেরা দুটোর মধ্যে তফাতও বোঝে না, ছেলেরা দুটোর মধ্যে তফাতও বোঝে না। যতই বোঝানো যাক কিছুই ফল হবে না। রাজাপ্পা ভেতরে খাক হয়ে যাচ্ছিল, ক্রমশ ওর স্কুল যেতেও বৃত্তৃষ্ণা জাগতে লাগলো। যখন দেখলো সব বন্ধু বান্ধব ওর সঙ্গে আর ভালো করে কথা বলছে না, ওকে হিংসুটে বলছে, আরো খারাপ খারাপ কথা বলছে, তখন ওর মনের মধ্যে একটা বৃত্তৃষ্ণা লাগলো যে আর স্কুলে গিয়ে কি হবে, স্কুলের বন্ধুরা তো আমার সঙ্গে ভালো ব্যবহারই করে না, ছেলেগুলোর সঙ্গে মিশবে কি করে? সাধারণত শনি আর রবিবার ওর ছুটোছুটি করে টিকিট সংগ্রহ করত, কিন্তু এ সপ্তাহেও বাড়ি থেকে প্রায় নড়লই না। সাধারণত অ্যালবামের পাতা উল্টায়নি এমন একটা দিনও যেত না, এমনকি রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে বিছানায় থেকে বেরিয়ে এসে অ্যালবাম দেখতো, কিন্তু গত দুদিন ওটাকে স্পর্শ করেনি। ওটাকে দেখলেই ওর রাগ হয়। নাগরাজনের অ্যালবামের তুলনায় নিজেরটাকে এখন এক আটে ছেঁড়া ন্যাকড়া বলে মনে হয়।
তাহলে নাগরাজনের যদি প্রশ্ন আসে ছাত্রছাত্রী তোমাদের, যে নাগরাজনের তুলনায় রাজাপ্পা তার নিজের অ্যালবামটাকে কি মনে করতো? এক আঁটি কি ছেঁড়া ন্যাকড়া বলে মনে করতো। রাজাপ্পা সন্ধেবেলা নাগরাজনের বাড়ি গেল। ও মনস্থির করে ফেলেছিল এই অসম্মান ও আর সহ্য করবে না। নাগরাজন হঠাৎ ঘটনার চক্রে একটা টিকিটের অ্যালবাম পেয়েছে। এই তো টিকিট সংগ্রহের রহস্যের বিষয়ে ও কি জানে, অথবা কি করে অভিজ্ঞতা টিকিটের মূল্য নির্ধারণ করে তা কি করে জানবে? ও হয়তো মনে করে আকারে যত বড় হবে তত দামি হবে অ্যালবাম, অথবা হয়তো মনে করে শক্তিশালী দেশের টিকিট দুর্বল দেশের টিকিটের থেকে বেশি দাম। যাই বলো, নাগরাজন আপেসদার বই তো নয়। রাজাপ্পা সহজেই কম দামি টিকিট দিয়ে দামিগুলো হাতিয়ে নিতে পারবে। ও আগেও অনেককে এমন ঠকিয়েছে। টিকিট সংগ্রহের দুনিয়াতে এমন চালাকি প্রতারণা খুব চলে। নাগরাজন তো শিক্ষার্থী মাত্র। বলছে নাগরাজন সামান্য শিক্ষার্থী মাত্র। লোক ঠকিয়ে কিভাবে একটা টিকিট নিতে হয় সেটা ভালো করে অভিজ্ঞতা না করলে বোঝা যাবে না। রাজাপ্পা সোজা দোতলায় নাগরাজনের ঘরে গেল। কেউ বাধা দেয়নি, কারণ ও প্রায়ই এ বাড়িতে আসতো। রাজাপ্পা নাগরাজনের ডেস্কে বসে পড়ল। খানিক বাদে নাগরাজনের ছোট্ট বোন কামাক্ষী এলো। তাহলে এখানে আরেকটা চরিত্র বাড়লো। রাজাপ্পা, নাগরাজন, পার্বতী, কৃষ্ণান, কামাক্ষী। তাহলে মোট কটা চরিত্র হলো এখনো পর্যন্ত? 5টা। দাদা শহরে গেছে, তুমি কি ওর নতুন অ্যালবামটা দেখছো? রাজাপ্পা বিড়বিড় করে কি বললো বোঝা গেল না। এটা সত্যি খুব সুন্দর, তাই না? মনে হয় স্কুলে আর কারোর এত সুন্দর অ্যালবাম নেই। কে বলেছে? আমার ভাই। এই কে বলেছে প্রশ্নটা আসতেও পারে। রাজাপ্পা টেবিলের ছড়ানো বইগুলো দেখলো। ওর হাত আলতোভাবে টেবিলের ডয়ারের তালাটা ছুঁয়ে গেল। অসচেতন ভাবে ও ডয়ারটা টানলো। তালা লাগানো ছিল। খুললে কেমন হয়? চাবিটা তো বইগুলোর মধ্যেই। রাজাপ্পা সিঁড়ির কাছে গিয়ে চারিদিক দেখে এলো। কাউকে দেখা গেল না। ডয়ারটা খুললো। নাগরাজনের টিকিটের অ্যালবাম ও পরেই আছে। বলছে নাগরাজনের টিকিটের অ্যালবাম ডয়ারের ওপরেই আছে। রাজাপ্পা প্রথম পাতাটা উল্টিয়ে লেখাগুলো পড়লো। ওর বুক টিপ টিপ করতে লাগলো। ড্রয়ারে তালা লাগিয়ে দিল। অ্যালবামটা হাফ প্যান্টের ভিতরে চালিয়ে দিয়ে শার্টটা নামিয়ে দিল। তারপর তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নেমে এক ছুট বাড়ি। তার মানে রাজাপ্পা নাগরাজনের অ্যালবাম চুরি করে নিল। বাড়িতে পৌঁছে ও অ্যালবামটা বইয়ের র্যাকে পেছনে লুকিয়ে রাখলো। শরীর দিয়ে তখন হলকা বেরুচ্ছে। এই হলকা মানে হচ্ছে যে দৌড়াদৌড়ি করলে একটা শরীরের গরম বাইরে বেরোয়, এই সেই হলকার কথা বলা হয়েছে। গলা শুকিয়ে কাঠ, মাথায় রক্তের চাপ বোধ হচ্ছে। রাত 8টার সময় আম্মু, যে ওর বাড়ির উল্টো দিকে থাকে, সে এসে রাজাপ্পাকে বলল যে নাগরাজনের অ্যালবাম চুরি গেছে। তাহলে কখন এসে বলল? কে বলল নাগরাজনের অ্যালবাম চুরি গেছে? বুঝতে পারছো? কমেন্টে জানাবে। ও আর নাগরাজন শহরে গিয়েছিল। ফিরে এসে দেখে অ্যালবামটা চুরি গেছে। রাজাপ্পা একটাও কথা বলল না। ও মনে মনে প্রার্থনা করলো আম্মু যেন চলে যায়। আম্মু চলে গেলে
ও দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজায় খিল আটকে দিল। তারপর সেলফের পেছনে থেকে অ্যালবামটা বের করে আনলো। হাত যেন জমে গেল। কি হবে যদি কেউ জানলা দিয়ে দেখে থাকে? ও ফের অ্যালবামটা সেলফের পেছনে রেখে দিল। রাজাপ্পা রাত্রিরে খাবার প্রায় ছুলোই না। ওর বাবা মা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো শরীর ভালো আছে কিনা, হয়তো ঘুমিয়ে পড়লে শান্তি আসবে। রাজাপ্পা বিছানায় শুয়ে পড়ল। ঘুম কিন্তু এলো না। কি হবে যদি ও ঘুমিয়ে থাকার সময় কেউ অ্যালবামটা দেখে ফেলে? মানে ভালো ছেলেরা যদি কিছু অন্যায় করে না, তাদের মনের ভিতরে অনেক ভয় উৎপন্ন হয়, যদি এটা হয়, যদি ওটা হয়। বুঝতে পারছো? এখানেও সেম। ও উঠে অ্যালবামটাকে বের করে বালিশের তলায় রেখে দিল। রাজাপ্পা ঘুম থেকে ওঠার আগেই আপ্পু সকালে এসে হাজির। আপ্পু কিছুক্ষণ আগেই নাগরাজনের বাড়ি গিয়েছিল। আমি শুনলাম তুই কাল ওর বাড়ি গিয়েছিলি। কে জিজ্ঞাসা করছে? আপ্পু রাজাপ্পাকে জিজ্ঞাসা করছে। রাজাপ্পার মনে হলো ওর বুকের ধুকপুকুনি বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ ও হয়, নাও হয়, এভাবে মাথা নাড়ল। কামাক্ষী বলল, আমি আর নাগরাজন যখন শহরে গিয়েছিলাম তখন তুই একমাত্র ওদের বাড়িতে গিয়েছিলি। রাজাপ্পা আঙ্গুর কথার সুরে সন্দেহ আঁচ করতে পারল। সরি, এটা আপ্পুর হবে। আপ্পুর কথার সুরে সন্দেহ আঁচ করতে পারল। নাগরাজন সারা রাত ধরে কেঁদেছে। ওর বাবা পুলিশকে খবর দিতে পারে। রাজাপ্পা কোনো কথা বলল না। নাগরাজনের বাবা পুলিশ সুপারের অফিসে কাজ করতেন। ওর ইঙ্গিত মাত্রে পুলিশ বাহিনী অ্যালবাম খুঁজতে বেরিয়ে পড়বে। রাজাপ্পার ভাগ্য ভালো যে আপ্পুর ভাই তাকে ডাকতে এলো। ও চলে যাবার অনেকক্ষণ পর অবধি রাজাপ্পা নিজে বিছানায় নিথর হয়ে বসে থাকলো। বাবা সকালের খাবার খেয়ে সাইকেলে করে অফিস চলে গেলেন। সামনের দরজায় টোকা দেবার আওয়াজ। তবে কি পুলিশ? এই পুলিশ কেন মনে হলো? কারণ আপ্পু তাকে খবর দিয়ে দিয়েছিল আগে থাকতে যে রাজাপ্পার নাগরাজনের বাবা পুলিশ সুপারের কাছে কাজ করতো, তিনি পুলিশের কাছে খবর দেবে বলেছিল। তাই রাজাপ্পার মনে হলো যে হয়তো পুলিশ এসেছে। রাজাপ্পা বালিশের তলা থেকে অ্যালবামটা আঁকড়ে ধরে এক ছুটে ওপরে গিয়ে বইয়ের তাকের পেছনে ওটা রেখে দেয়। কি হবে যদি পুলিশ খোঁজাখুঁজি করে? তাক থেকে ওটা বের করে শার্টের নিচে ঢুকিয়ে নিচে নেমে এলো। কেউ দরজায় টোকা দিয়েই যাচ্ছে। রান্নাঘর থেকে মা চেঁচিয়ে বললেন, দরজাটা খুলছিল না কেন? খানিকক্ষণ পরে উনি নিজেই দরজা খুলে দেবেন ঠিক করলেন। বলছে দরজাটা কেউ খুলছিল না কেন? রাজাপ্পার মায়ের মনে প্রশ্ন হলো। উনি স্থির করলেন যে কিছুক্ষণ পরে আমি গিয়ে খুলে দেব। রাজাপ্পা ছুটে বাড়ির পেছনে চানের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। চানের জল গরম করার জন্য একটা বড় উনুন ছিল। রাজাপ্পা উনুনের মধ্যে অ্যালবামটা ফেলে দিল। সঙ্গে সঙ্গে অমূল্য সব টিকিট পুড়ে গেল। এমন সব টিকিট যার কোথাও পাওয়া যাবে না। রাজাপ্পার চোখে জল ভরে গেল। বলছে রাজাপ্পার চোখ জলে ভরে গেল। মা চেঁচাচ্ছিলেন, তাড়াতাড়ি আয়, নাগরাজন তোর সঙ্গে দেখা করতে এসেছে। রাজাপ্পা হাফ প্যান্টটা খুলে ভেজা তোয়ালে জড়িয়ে চানের ঘর থেকে বেরিয়ে এসে উপরে গেল। নাগরাজন একটা চেয়ারে বসেছিল। ভাঙা গলায় নাগরাজন বলল, আমার টিকিটের অ্যালবামটা হারিয়ে গেছে। ওর মুখে দুঃখের ছাপ আর দু চোখ ফুলে লাল। রাজাপ্পা জিজ্ঞাসা করলো, কোথায় রেখেছিলি? রাজাপ্পা নাগরাজনকে জিজ্ঞাসা করলো, কোথায় রেখেছিলি?
আমি নিশ্চিত আমি ওটাকে টেবিলের ড্রয়ারে রেখেছিলাম, ড্রয়ারটাতে চাবিও লাগিয়েছিলাম। আমি খানিকক্ষণের জন্য বেরিয়েছিলাম, ফিরে এসে দেখি যে ওটা হাওয়া হয়ে গেছে। ওর গাল বেয়ে চোখের জল পড়ছে। নিজেকে এত দোষী মনে হচ্ছিল যে রাজাপ্পা বন্ধুর দিকে তাকাতে পারছিল না। নাগরাজনকে বলল, কাঁদিস না। কিন্তু যতই নাগরাজনকে সে শান্ত করতে চেষ্টা করছিল, সে ততই কাঁদতে লাগলো। রাজাপ্পা ছুটে নিচে গেল, তারপরে মুহূর্তে নিজের অ্যালবামটা হাতে করে নিয়ে এলো। বলছে রাজাপ্পা সঙ্গে সঙ্গে ছুটে নিজে গিয়ে মুহূর্তের মধ্যে তার নিজের অ্যালবামটা হাতে করে নিয়ে এলো। নাগরাজন, এই আমার অ্যালবাম, এটা তোর। আমার দিকে এভাবে তাকাস না, আমি সত্যি তোকে এটা দিচ্ছি, অ্যালবামটা তোর। মানে তার মধ্যে একটা অনুশোচনা কাজ করছে যে বন্ধুর একটা জিনিস ক্ষতি করে ফেলেছে, সেই ক্ষতি তো সে তাকে ফিরিয়ে দিয়ে পূরণ করতে পারবে না, তার বদলে নিজের অ্যালবামটা সে নাগরাজনকে দিতে গেলেন। তুই ঠাট্টা করছিস? না, আমি এটা তোকে দিচ্ছি, সত্যি আজ থেকে এটা তোর, এটা ধর। তো নাগরাজন কি বলছে, তুই তোর অ্যালবামটা আমাকে দিচ্ছিস নাকি তুই ঠাট্টা করছিস? রাজাপ্পা তখন নাগরাজনকে বলছে, না সত্যি সত্যি এটা আমি তোকে দিলাম, আজ থেকে এটা তোর। তারপর দেখো নাগরাজন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, রাজাপ্পা তার নিজের অ্যালবাম দিয়ে দিচ্ছে। রাজাপ্পা ওকে নেবার জন্য অনুরোধ করে যাচ্ছে। নাগরাজন জিজ্ঞাসা করলো, তোর কি হবে? আমি আর এটা চাই না, একটা টিকিটও না, না একটাও না। কিন্তু তুই তোর টিকিট ছাড়া কি বাঁচবি? বলছে নাগরাজন জিজ্ঞাসা করছে, তুই তোর টিকিটের অ্যালবাম ছাড়া কি বাঁচবি? রাজাপ্পার চোখে জল ছলছল করে উঠলো। কাঁদিস না, তোকে অ্যালবামটা দিতে হবে না, রেখে দে। কত কষ্ট করে এটা বানিয়েছিস, এই যে কত কষ্ট করে এটা বানিয়েছিস, এটা কে বললো, কাকে বললো? নাগরাজন বলছে রাজাপ্পাকে। কেন? রাজাপ্পা যখন তার অ্যালবামটা নাগরাজনকে দিচ্ছিল আর কি, তখন নাগরাজনের চোখ ছলছল করে উঠলো দুঃখে। বললো, না তুই রাখ, এটা তোর জন্য, বাড়ি নিয়ে যা, দয়া করে নিয়ে চলে যা। কাঁদতে কাঁদতে রাজাপ্পা নাগরাজন হতবুদ্ধি হয়ে গেল, অ্যালবামটা নিয়ে নিচে নেমে এলো। রাজাপ্পা জামার খুঁট দিয়ে চোখ মুছতে মুছতে ওর সঙ্গে সঙ্গে এলো। ওরা দরজায় এসে দাঁড়ালো। নাগরাজন বলল, ধন্যবাদ, চলি রে। কত মিনিট হলো? তো ছাত্রছাত্রীরা, নাগরাজন কি বললো যে চলি রে। তখন নাগরাজন রাস্তায় নেমে এসেছে, এমন সময় রাজাপ্পা ওকে ডাকলো। নাগরাজন ফিরে এলো। তুই যদি দয়া করে অ্যালবামটা শুধু আজ রাত্রির জন্য দিস, কাল সকালেই তোকে ফিরিয়ে দেব। নাগরাজন রাজি হয়ে ফিরে গেল। রাজাপ্পা সিঁড়ি বেয়ে ওর ঘরে ঢুকে খিল দিয়ে দিল, অ্যালবামটাকে শক্ত করে জাপটে ধরে হু হু করে কাঁদতে লাগলো। তো ছাত্রছাত্রীরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের টিকিটের অ্যালবাম গল্পটি এখানেই শেষ। আমার যদি পড়ানো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে জুড়ে থাকো।